বন্ধুরা, আমি দীপালি। আমার স্বামী বিদেশ যাবার চেষ্টা করছে। ইদানিং চায়ের দোকান করে সংসারের ভরণ পোষণ চলে না। প্রতিটা মাসে কিছু পরিমাণ টাকা কর্জ হয়ে যায়। বিগত 1 বছরে প্রায় 40,000 টাকা কর্জ হয়ে গেছে। দিন দিন কর্জের পরিমাণ বেড়েই চলেছে। গ্রামের একজন প্রবাসী ভিসা দেয়ার কথা বললে আমার স্বামীর বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। ভিসা বাবদ 5 লাখ টাকা লাগবে, কিন্তু হাতে টাকা করি বলতে মোটেও নেই। উপায়ন্তর না দেখে আমার ভাসুরের মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে কিছু টাকা ম্যানেজ করা হল। বাকি টাকার কোনো ব্যবস্থা কিভাবে করি পথ পাচ্ছিলাম না। একদিন আমরা বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামীর 2 জন মামাত ভাই ও একজন দেবর থাকে, তাদের বাসায় গেলে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখা যেতে পারে। যেই ভাবা সেই কাজ। আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের বাসায় গিয়ে উঠলাম। দেবর অবিবাহিত, সরকারি ভালো চাকরি করে, ভালো মাইনে পায়, তাছাড়া ভালো আউট ইনকাম তার, সেজন্য কোনো অভাব নাই বললে চলে। সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধায় বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকে। আমরা বিকালে দেবরের বাসায় গিয়ে পৌঁছলাম। আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। আরে ভাবি, আপনারা কোথায় হতে এলেন, কিভাবে এলেন? একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান। আমরা বাসায় ঢুকলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেবর বাড়ির সবার কথা জানতে চাইল তাদের, ও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে কাজের বুয়া আসাতে আমাদের সকলের জন্য রাতের পাকের আদেশ দিয়ে দিল। আমাদের কথা এখনই বললাম না, রাতে খাওয়া দাওয়া সেরে বলবো। সন্ধ্যার সামান্য পরে আমার স্বামী বলল, আমি একটু আমার মামাত ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি, তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলবো। দেবর বলল, রাতে ঠিক চলে আসবেন ভাইজা? আমার স্বামী বল, হ্যাঁ। তাহলে যান, আর শুনেন, যদি রাতে আপনি না আসেন আমি কিন্তু ভাবিকে ঠিক রাখবো না বলে দিলাম। এই বলাতে আমরা 3 জনেই হাসিতে ভেঙে পড়লাম। আমার স্বামী চলে গেল। আমি আমার শিশু বাচ্চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর রাজ্যের নানা কথাতে মশগুল হয়ে গেলাম। কথার ফাঁকে আমাদের কথা বললাম, তোমার ভাই বিদেশ যেতে চাই, কিন্তু টাকার খুব অভাব, মোটামুটি টাকা জোগাড় করেছি, আরও 1 লাখ টাকা দরকার, তুমি দিতে পারবে ভাই? আমি কথাটা উপস্থাপন করলাম। দেবর, এত টাকা আমি একসাথে আমি এখনো দেখি নাই বলে দুষ্টুমির ছলে সোফায় কাত হয়ে পড়ে গেল। অভিনয় করার দরকার নাই বলে আমি তাকে টেনে তুললাম। এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। সে আমার দিকে তাকিয়ে রইল। আমি যেন সব কিছু ভুলে গেলাম। তারপর নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমার স্বামী সেদিন রাতে বাসায় আসলো না, তার জন্য অপেক্ষা করে রাতে আমরা শুয়ে রইলাম। বাইরে শহুরে কাকেরা রাত শেষের সংকেত দিচ্ছে। নতুন জায়গা, তেমন ভালো ঘুম হলো না। সকালে স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম। আমার স্বামী আসল 8টায়, তাকে নাস্তা দিলাম। আমরা চলে যাবার প্ল্যান করলাম। তার আগে আবার একবার দেবরকে টাকার কথা বললাম। দেবর বলল, টাকা জোগাড় করতে আমার সপ্তাহ খানেক সময় লাগবে। কখন লাগবে তোমাদের টাকা? আমি বললাম, আগামী 10 দিনের মধ্যে হলে আমাদের চলবে। আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল, তাহলে আগামী সোমবার তুমি আবার এস, আমি মিনিমাম কিছু টাকা দিতে পারবো। বাকি টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পার কিনা দেখ। আমার স্বামী কি যেন চিন্তা করল, তারপর বলল, তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই, তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস, কেমন? আমি আপত্তি করলাম। আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল, যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেওয়ার কথা ভুলে যাবে, আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না। তুমি এখানে থাকো, টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে। আমি বাড়ি গিয়ে বাকি টাকা জোগাড় করতে হবে, আর তুমি বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা নিতে পারবে কিনা দেখবে। আমি রয়ে গেলাম। আমার স্বামী চলে গেল। আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে 1 ঘন্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে আর কিছু বলল না। রাত হলো। সে রাতের কথা কিছুক্ষণ পর বলছি। রাত প্রায় 9টা বাজল। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার ঘুমানোর পালা। আমি আমার শিশু সন্তানকে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে নিলাম। আমি বিছানায় গিয়ে শুলাম। সে এসে টিভি অন করে সোফায় আরাম করে বসেই আমায় ডাকল, ভাবি সোফায় আস। আমি কোনো জবাব না দিয়ে বিছানায় শুয়ে রইলাম। ও কয়েকবার আমাকে ডেকে সাড়া না পাওয়ায় সোফা হতে উঠে আসল এবং আমাকে ভাবি বলে ডাকতে লাগল। আমি সাড়া না দিয়ে পারলাম না। বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমালাম জানি না, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙলে আমি তাকে বুঝতে দিলাম না। বুঝতে পারলাম ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে। ভাবলাম আর থাক না, চলে যাব। তাই সকালে নাস্তা খেয়ে রেডি হলাম। তখনই মনে হলো, এভাবে চলে গেলে স্বামীর টাকা জোগাড় হবে কিভাবে।
নানান কথা ভাবতে ভাবতে সকাল 9টায় আমাকে একটা মোবাইল টেলিফোন দিয়ে দেবর বলল অফিস হতে আমি যোগাযোগ করতে পারি, তাই এটা দিলাম। এই বলে সে অফিসে চলে গেল। আমি একা তার পথ চেয়ে বসে রইলাম। অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টিভি দেখছিলাম। দরজায় কড়া নাড়ল। দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কে। বাহির হতে জবাব এল আমি কাজের বুয়া। খুলে দিলাম। বুয়া পাক শাক সব শেষ করে আমার কাজ হতে বিদায় নিয়ে চলে গেল। আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম। বেলা প্রায় 1টা বাজে। আমি স্নান করার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় টেলিফোন বেজে উঠল। দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ওপার হতে আমার দেবর বলতে লাগল, ভাবি আমি একজন লোকের মারফতে 10,000 টাকা পাঠাচ্ছি। লোকটা আমার খুব আপন, একটু ভালো করে মেহমানদারি করবেন। চা নাস্তা যা চায় তা দিবেন, কোনো কার্পণ্য করবেন না, বুঝলেন? টাকাগুলো আপনার জন্য। আমি ঠিক আছে বলে টেলিফোন রেখে দিলাম। আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম। টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দিলাম। কি দেখছি? সম্পূর্ণ এক নিগ্রো মানুষ, প্রায় 6 ফুট লম্বা। হাতের আঙ্গুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো, যেমন লম্বা তেমন মোটা। লোকটি বাংলায় বলল, আসতে পারি ভাবি? আমি হেসে বললাম, হ্যাঁ আসুন। লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল। তাড়াতাড়ি চা নাস্তা তৈরি করে তাকে পরিবেশন করলাম। সে আমাকে 10,000 টাকা আমার হাতে গুজে দিল। আমার খাতিরদারি তার নাকি বেশ ভালো লেগেছে। বিদায়ের সময় আমার কান্না এসে গেল। সে আমাকে বলল, কেঁদো না, যদি সম্ভব হয় আমি আবার একবার আসব। তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভাবলাম সে যদি আমাকে সাথে নিয়ে নিত। বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল টাকা দিয়েছে কিনা। বললাম হ্যাঁ দিয়েছে। আমার দেবর আশ্চর্য হয়ে আবার জানতে চাইল, তাহলে দিয়েছে? আমায় বললাম হ্যাঁ দিয়েছে, তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার দেবর হেসে উঠে বলল, এমনি এমনি দেয়ার কথা ছিল না। আমি কোনো কথা না বলে চুপ হয়ে রইলাম। আমার নীরবতায় সে যা বুঝার বুঝে গেল। আমাকে বলল, ভাবি দুনিয়াটা বড়ই কঠিন। কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না, সবাই বিনিময় চায়। সে আমাকে ধারে টাকা দিয়েছে, যথাসময়ে এগুলো ফেরত দিতে হবে। আমি তোমাদের টাকার প্রয়োজনের কথা এবং তোমার উপস্থিতির কথা সব জানিয়েছিলাম। তুমি যদি দাদাকে যদি কিছু না বলো তাহলে 1 লাখ নয় 2 লাখ টাকা জোগাড় করে দেয়া যাবে। শুধু দাদাকে বলবে সব টাকা আমি দিয়েছি। এতে টাকাও জোগাড় হয়ে যাচ্ছে, আর তখন ভাইয়ের বিদেশ যাওয়াও নিশ্চিত হচ্ছে। আমি তার কথা নির্বে সব শুনছিলাম। উপদেশ শেষ করে আবার সম্মতি জানতে চাইল। আমি কোনো উত্তর না দিয়ে নীরব রইলাম। আমার চোখে ভেসে উঠতে লাগল আজকের লোকটির কথা। কি নাম কে জানে, জিজ্ঞেস করা সম্ভব হয়নি। খ্রিস্টান না মুসলমান তাও জানা যায়নি, তবে হিন্দু নয় যে সে ব্যাপারে নিশ্চিত। আমার দেবরটা আমার সম্মতি আবার স্পষ্ট করে জানতে চাইল। বললাম, আমি কি বলবো, তুমি যা ভালো মনে কর তাই করতে পার। আমার সম্মতির লক্ষণ দেখে বলল, রাতে একজন মেহমানকে দাওয়াত করেছি। কিছুক্ষণ পর কাজের বুয়া আসল। সে বিকেলের চা নাস্তা তৈরি করার পাশাপাশি রাতের রান্না বান্না শেষ করে চলে গেল। কে আসছে, কেমন হবে লোকটি, মনের ভিতর একটা চঞ্চলতা কাজ করতে লাগল। রাত 9টা বাজলে আমি দেবরকে বললাম, খেয়ে নেবে না, মেহমানের জন্য অপেক্ষা করবে? বল না, মেহমান খেয়ে আসবে, চল আমরা খেয়ে নিই। আমরা খেয়ে নিলাম। আমরা বসে বসে টিভি দেখছি। প্রায় রাত 10টা। দরজায় খটখট আওয়াজ শুনলাম। বুঝলাম মেহমান এসে গেছে। আমার দেবর দরজা খুলে দিল। মেহমান ঘরে ঢুকে জানতে চাইল, তোমার ভাবি কই? দেবর বলল, ভিতরে আছে। দুজনে একসাথে আমি যে ঘরে আছি সে ঘরে চলে এল। দেবর তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। লোকটি দেবরকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাবিকে দেখতে দারুণ লাগছে। আমি একমনে টিভির দিকে তাকিয়ে আছি। সকালে ঘুম হতে উঠে ফ্রেশ হলাম, তারপর দুজনে চা নাস্তা খেলাম। আমার দেবর সকাল 9টায় অফিসে রওনা হয়ে গেল। আজ কোনো মেহমান আসবে কিনা বলে গেল না। আমার কাছে গতকালের রেখে যাওয়া তার মোবাইলটা কিন্তু আছে। হয়তো যোগাযোগ করবে, না করলে আরো ভালো। আজ বিশ্রাম নেওয়া দরকার। দেবর চলে যাওয়ার পর আমি বিছানায় শুলাম। কেমন জানি একা একা লাগছে। বুয়া আসল। দরজায় কল করার সাথে সাথে আমি গিয়ে খুলে দিলাম। বুয়া তার কাজ ঘন্টা দেড়েকের মধ্যে শেষ করে চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। ঘরের দরজার খিল মেরে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজ কদিনের সব ঘটনা ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেল। হঠাৎ মনে হল দরজা খুলে কেং যেন প্রবেশ করছে। ভাবলাম আমার দেবরটা হয়তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে। শুয়া হতে উঠলাম না। দেবরের সাথে দুষ্টুমি করার জন্য ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আস্তে 1 পা 2 পা করে আমার ঘরে প্রবেশ করল। আমি আজ প্রতিজ্ঞা করলাম আমি চোখ খুলব না। দেবরটা আমার ঘরে ঢুকে কোনো কথা বলল না।
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাতে করে আমি জেগে না উঠি আমার কাছাকাছি বসল। চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। এ সম্পূর্ণ এক অপরিচিত এক লোক, আগে কখনো তাকে দেখেনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? বলল, আমাকে কেউ পাঠায় নাই, আমি পাশের বাসায় থাকি এবং এ ঘরগুলোর মালিক। বাসা হতে বেরোবার সময় দেখলাম তোমার দরজাটা খোলা। আমি ঢুকলাম, ভাবলাম একটু গল্প করে যাই। সে বলল, আমি তোমাদের সমস্যার কথা শুনেছিলাম, কি সমস্যা বলো তো? জবাবে বললাম, আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকা ধার চাইতে এসেছিলাম। এ পর্যন্ত 1,00,000 টাকা জোগাড় হয়েছে। তোমার কি সে আপন দেবর? না, আমার স্বামীর গ্রাম্য বাল্য বন্ধু এবং চাচাত ভাই। লোকটি হেসে উঠল, তাই? চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে একা থাকি, কেউ নেই। যতদিন থাক আমি তোমাকে হেল্প করব। আমি এখনই টাকা দিচ্ছি। এ বলে বাসায় গিয়ে টাকা নিয়ে ফিরে আসল। টাকা দিয়ে বলল, কাউকে বলবে না। তোমার দেবর টাকা দিলেও এগুলো তোমার, এরপর তুমি এখান থেকে চলে যেও। আমি মেঘ না চাইতে জল পেলাম। লোকটা বলল, দুপুর বেলায় আমাদের বাসায় এসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। দুপুর হতে আরও 3 ঘন্টা বাকি আছে। অপেক্ষা করতে করতে যখন 2টা বাজল, আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে বাড়ির মালিকের ঘরের দরজায় গেলাম। দরজায় চোখ রাখলাম, কিছু দেখলাম না। দরজায় আস্তে করে টোকা দিলাম, কারো জবাব পেলাম না। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখলাম সে তার রুমে শুয়ে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমায় দেখে খুশিতে হেসে বলল, তুমি এসেছো। লোকটা বলল, তুমি দেখতে আমার বড় মেয়ের মতো। সে দেশের বাইরে থাকে, কয়েক বছর হলো সে বাসায় আসে না, নিজেকে একা একা লাগে। লোকটা বলল, তোমার এখানে আর থাকার দরকার নাই, তোমার যত টাকা লাগে সব আমি দিচ্ছি। দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে যারা কোনো বিনিময় চায় না। অনেক দিনের জমানো কথাগুলো তার সাথে শেয়ার করে প্রায় ঘন্টা 2 পর আমি আমার দেবরের ঘরে ফিরে এলাম। এভাবে আমার টাকা জোগাড় হয়ে গেলে দেবরকে বললাম আমি চলে যেতে চাই। দেবর না বলল না। তারপরের দিন সকালে আমায় বাসে তুলে দিলে আমি বাড়ি চলে এলাম। কয়েকদিন পর আমার স্বামী বিদেশ চলে গেল।